আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আমি জিএম জিয়াউল আবিদিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট বিশ্লেষণ করব। ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ক্রোয়েশিয়ান ভাষায় লেখা থাকে, ইংলিশেও লেখা থাকে। অনেকেই বুঝেন, অনেকেই বুঝেন না। যারা বুঝেন না এবং যারা বুঝেন তাদের সকলের জন্যই আজকে আমি এই ভিডিওতে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট বিশ্লেষণ করব, অর্থাৎ একটি ওয়ার্ক পারমিটে কি কি লেখা থাকে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করব। তাছাড়া দুজন সৌভাগ্যবান যারা ক্রোয়েশিয়ায় অ্যাপ্লাই করেছিলেন তাদের ওয়ার্ক পারমিট পেয়েছি, তাদের একটা ইন্টারভিউ নিব এবং তাদের মতামত জানবো যে ওয়ার্ক পারমিট পাওয়ার পরে তাদের অনুভূতিটা কেমন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, তাহলে এখন আমি আপনাদেরকে ওয়ার্ক পারমিটটা বিশ্লেষণ করে দেখাবো, ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটটা বিশ্লেষণ করে দেখাবো এবং ওয়ার্ক পারমিট বিশ্লেষণ শেষে আপনাদেরকে আমি দুজন ক্রোয়েশিয়ান অ্যাপ্লিক্যান্টের ওয়ার্ক পারমিট তাদের পেয়েছেন সেই জন্য তাদের যে অনুভূতি তাও জানবো। তাহলে চলুন আমরা প্রথমে ওয়ার্ক পারমিটটা বিশ্লেষণ করে দেখি। এখানে টোটাল 9টি পাতা আছে। এই পাশে আপনি দেখুন, এই পাশে আপনার হলো ক্রোয়েশিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা, আর এই পাশে হলো আপনার ইংলিশে লেখা। তো আমরা ইংলিশটাই জাস্ট বঙ্গানুবাদ করার চেষ্টা করব। আপনারা আশা করি খুব ভালো করে দেখছেন। তো এখানে টোটাল 9টা পাতা আছে, যেমন এই যে এখানে 9টা পাতা আছে। তো এটা হলো প্রথম পেজ। তো প্রথম পেজে যেমন দেখেন এখানে কি লেখা আছে, লিমিটেড টাইম কন্ট্রাক্ট, অর্থাৎ আপনার জন্য প্রথম 1 বছরের একটা কন্ট্রাক্ট যেটা সেটা এখানে লেখা আছে। এই জন্য বলছে লিমিটেড টাইম কন্ট্রাক্ট, কারণ টিআরসি আপনাকে 1 বছর দিবে, তারপর পরবর্তীতে আবার 1 বছর দিবে। তো প্রথমে এখানে অনেকগুলো বিষয়ের উপরে তারা এখানে বর্ণনা করেছে। প্রথমে আছে সাবজেক্ট অফ দ্য কন্ট্রাক্ট, কন্ট্রাক্টের বিষয় কি। আচ্ছা, এটার মধ্যে অনেকগুলো আর্টিকেল থাকবে। প্লেস অফ ওয়ার্ক, এই প্লেস অফ ওয়ার্কটা এখানে বোঝা যাচ্ছে যে আপনি কোথায় কাজ করবেন সেই সঙ্গে বলা আছে। এখানে একটা আর্টিকেল আছে ট্রায়াল পিরিয়ড, মানে প্রভিশন পিরিয়ড। আপনাদের যেমন বাংলাদেশে যখন আমরা কোথাও চাকরি করি সেক্ষেত্রে 3 মাসে একটা প্রভিশন পিরিয়ড থাকে। হ্যাঁ, 3 মাসে যদি কোম্পানির পছন্দ হয় যে না ঠিক আছে, তাহলে তারা পার্মানেন্ট করে নেয়। তো এখানে একটা প্রভিশন পিরিয়ড আছে, যার পরে 2টো পয়েন্ট লিখেছে তারা। এভাবে আমরা দেখব ওয়ার্কিং আওয়ার্স, তারপর এখানে ওয়ার্কিং কাজের কতক্ষণ কাজ করবেন, কাজের সময়, স্যালারি অ্যান্ড কম্পেনসেশন, এক্ষেত্রে আপনার বেতন এবং অন্যান্য কী কী সুযোগ সুবিধা পাবেন তাও এখানে লেখা আছে। এখানে অনেকগুলো পয়েন্ট আছে। তারপর আবার এখানে আছে দেখেন রেস্ট পিরিয়ডস অ্যান্ড লিভস, আপনার ছুটি ছাটা এবং এই সকল বিষয়ে, আনুষঙ্গিক বিষয়ে এখানে অনেকগুলো পয়েন্ট লেখা আছে। তারপরে এখানে দেখেন লেখা আছে টার্মিনেশন অফ দ্য কন্ট্রাক্ট, আপনি যদি তাদের চুক্তি না মানেন সেক্ষেত্রে আপনাকে তারা চাকরিচ্যুত করতে পারে, অর্থাৎ টার্মিনেট করতে পারে। তো সেক্ষেত্রে এখানে অনেকগুলো বিষয় লেখা আছে। তারপরে এখানে দেখুন লেখা আছে সিক্রেসি অ্যান্ড কম্পিটিটিভনেস ক্লজ, এখানে যে তাদের গোপনীয়তা এই বিষয়ে মূলত তাদের প্রতিষ্ঠানে কাজ করছেন, তাদের প্রতিষ্ঠানে কিছু গোপনীয়তা আপনাকে মেনটেন করতে হবে এবং প্রতিযোগিতামূলক কিছু ব্যাপার আছে। হ্যাঁ, এখানে কম্পিটিশন থেকে কম্পিটিটিভনেস ব্যাপারটা আসছে। তো সেই বিষয়ে এখানে লেখা আছে। এখানে লেখা আছে ডিসপিউট রেজুলেশন। এখানে ডিসপিউট রেজুলেশন হলো বিরোধ নিষ্পত্তি। যদি কোনো ধরনের আপনার ঝগড়া বিবাদ লাগে সেটা কীভাবে নিষ্পত্তি করবে তাদের রুলস অনুযায়ী সেখানে লেখা আছে। হ্যাঁ, তারপর হচ্ছে ফাইনাল প্রভিশন, এখানে ফাইনাল প্রভিশন বা চূড়ান্ত বিধান। তো তাদের এই যে চাকরির যে বিধান, চূড়ান্ত বিধান কীভাবে নির্ধারিত হয় এই বিষয়ে অনেকগুলো পয়েন্ট লেখা আছে, যদিও আমাদের সব কিছু জানার দরকার নেই এখানে। আর এখানে তাদের সায়েন্স সিগনেচার দিয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। তো এইভাবে আপনি টোটাল 9 পাতায় অনেকগুলো বিষয় নিয়ে তারা লিখেছে। তো আমরা চলুন মোটামুটি যে জিনিসগুলো আমাদের জানা দরকার সেই জিনিসগুলো আমরা এখান থেকে জেনে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন এখানে প্রথমে যার আজকে ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলছি তার নাম হচ্ছে আহমেদ ফয়সাল। আহমেদ ফয়সালের ডেট অফ বার্থ হচ্ছে 10-3-1994, পাসপোর্ট নাম্বার দেওয়া আছে, ইন্টেন্ট রেসিডেন্স ইন রিপাবলিক অফ ক্রোয়েশিয়া। হ্যাঁ, এখানে বলা আছে যে এখানে ক্রোয়েশিয়াতে যে তাকে একটা রেসিডেন্স দিবে, অর্থাৎ তাকে যে একটা অভিবাসীর অনুমোদন দিবে, সেই ক্ষেত্রে এখানে কাকে দিবে, তার পাসপোর্ট নাম্বার কি, তার নাম কি, এখানে বিস্তারিত লেখা আছে। আচ্ছা, এরপরে হলো আমি প্রথমে বলেছিলাম লিমিটেড টাইম কন্ট্রাক্ট, অস্থায়ী চুক্তিভিত্তিক। আপনার
একটা চুক্তি আর কি, লিমিটেড 1 বছরের জন্য। আবার 1 বছর পরে কিন্তু আপনাদেরকে আবার টিআরসি দিবে, নেক্সট টিআরসি দিবে, তখন আবার নতুন করে চুক্তি হবে। এভাবে প্রতি বছর বছর ঠিক এইভাবে আপনাদেরকে তারা টিআরসি দিয়ে দিয়ে, এটা ইউরোপের সমস্ত দেশে একই নিয়ম, আপনাকে ওইখানে থাকার অনুমতি দিবে। তো সাবজেক্ট অফ দ্য কন্ট্রাক্ট, এই চুক্তির বিষয় কি এখানে লেখা আছে, মানে সাবজেক্টটা কি। তো এখানে এই আর্টিকেল 1 আন্ডারে এখানে 3টা পয়েন্ট আছে। প্রথম পয়েন্টে লিখছে বাই দিস কন্ট্রাক্ট দ্য এমপ্লয়, আমি একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করছি। বাই দিস কন্ট্রাক্ট দ্য এমপ্লয়ার অ্যান্ড দ্য এমপ্লয়ি এস্টাবলিশ অ্যান এমপ্লয়মেন্ট রিলেশনশিপ ফর এ ডিফিনিট পিরিয়ড অফ টাইম ফর এ পিরিয়ড 1 year ইন অর্ডার টু পারফর্ম দ্য ডিউটিস অফ এ প্যাকিং হেল্পার। এখানে আর্টিকেল 1 বলছে যে তাদের মধ্যে একটা চুক্তি হবে যেখানে এমপ্লয়ি চাকরি করবে এবং এমপ্লয়ার তাকে চাকরি দিচ্ছে, ফলে চাকরিদাতা এবং যিনি চাকরি করবে এই দুজনের মধ্যে একটি কাজের প্রেক্ষাপটে সম্পর্ক তৈরি হবে। এটা সেই সম্পর্কটা থাকবে হলো 1 বছরের জন্য, অর্থাৎ এই চুক্তিটা হচ্ছে হলো 1 বছরের জন্য, 1 ইয়ারের জন্য, যেটা আমি প্রথমেই বলেছিলাম। এবং কী হিসাবে, প্যাকিং হেল্পার হিসাবে, তাও এখানে বলা আছে। তারপর আছে দ্য এমপ্লয়ি ইজ রিকোয়ার্ড টু স্টার্ট ওয়ার্কিং আফটার অ্যারাইভিং ইন দ্য রিপাবলিক অফ ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়াতে পৌঁছানোর সাথে সাথেই তার কাজ শুরু হয়ে যাবে। তবে তার আগে একটা শর্ত আছে কি, হুইচ অ্যারাইভাল অকার্স আফটার দ্য ইস্যুয়েন্স অফ এ রেসিডেন্স অ্যান্ড ওয়ার্ক পারমিট। আপনার যখন রেসিডেন্স এবং ওয়ার্ক পারমিট অ্যাম্বাসি থেকে, ক্রোয়েশিয়ান অ্যাম্বাসি থেকে আপনি যখনই অনুমোদন পাবেন তখনই আপনার ওইখানে পৌঁছানোর সাথে সাথে আপনার কাজ শুরু হয়ে যাবে। 3 নম্বর পয়েন্টে লিখেছে দ্য এমপ্লয়ি ইজ অবলাইজড টু পারফর্ম দ্য কন্ট্রাক্টেড ওয়ার্ক ইন পার্সন অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশনস অফ দ্য এমপ্লয়ার। এখানে চাকরিদাতার যে চাকরি বিধান আছে এবং চাকরিদাতার যে নিয়মকানুন আছে সেই অনুযায়ী একজন এমপ্লয়ি বা একজন চাকরিজীবী বা স্টাফ, যাদেরকে বলি আমরা অফিসে যারা কাজ করে, কর্মচারী হতে পারে, কর্মকর্তা হতে পারে, এই সমস্ত কর্মকর্তা কর্মচারী তারা বাধ্য এমপ্লয়ারের ইনস্ট্রাকশন বা বিধিনিষেধ অনুযায়ী কাজ করা, তার নির্দেশ অনুযায়ী কাজ করা। এরপর হচ্ছে প্লেস অফ ওয়ার্ক, আপনার কাজটা কোথায় হবে তাও এখানে বলে দিচ্ছে। এটা হচ্ছে আর্টিকেল 2। আমরা কিন্তু প্রথমে পড়লাম আর্টিকেল 1, এবার হচ্ছে আর্টিকেল 2। আর্টিকেল 2তে লিখেছে প্লেস অফ ওয়ার্কের কথা। দ্য প্লেস অফ ওয়ার্ক অফ দ্য এমপ্লয়ি ইজ ইন জাগ্রেব। এখানে আমরা কার দেখছি আজকে, এইটা আহমেদ ফয়সাল। এই আহমেদ ফয়সালের প্লেস অফ ওয়ার্কটা কোথায় হবে, জাগ্রেব, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্রোয়েশিয়ার রাজধানী। আচ্ছা, তবে এখানে একটা কথা লিখেছে যে ইন কেস অফ নিড, প্রয়োজনে বাই অর্ডার অফ দ্য এমপ্লয়ার, চাকরিজীবী বা যিনি চাকরি দিবেন তার নির্দেশ অনুযায়ী টেম্পোরারিলি ইন আদার প্লেসেস, অস্থায়ীভাবে অন্য অন্য জায়গায় যেতে হতে পারে, কাজের কারণে হয়তো এদিক ওদিক যেতে হতে পারে, এই কথা এখানে লেখা আছে। তো এটা হচ্ছে প্লেস অফ ওয়ার্ক। তারপর হচ্ছে ট্রায়াল পিরিয়ড। ট্রায়াল পিরিয়ড হলো পরীক্ষাকালীন সময় বা প্রবেশিয়ন পিরিয়ড, অর্থাৎ একজন চাকরিদাতা যখন কোনো অফিসে চাকরি করে তখন একটা অফিসে 3 মাস, 6 মাস, 1 বছর তাদের অফিসের চাকরির বিধান অনুযায়ী একটা পরীক্ষাকালীন সময় থাকে যে তোমাকে আমরা দেখব যে তুমি কি কাজ পারো। এই 3 মাসে আমরা দেখবো বা 6 মাসে আমরা দেখবো তোমরা কি কাজ করো, তার উপরে তোমার চাকরিটা স্থায়ী হবে। এখানেও সেই ব্যাপারটাই এখানেই বিশ্লেষণ করা হয়েছে। এখানে ট্রায়াল পিরিয়ড বলছে দ্য ট্রায়াল পিরিয়ড লাস্ট 6 মান্থস, এটা হবে 6 মাসের জন্য ট্রায়াল পিরিয়ড। আচ্ছা, এখানে লেগেছে ডিউরিং দ্য ট্রায়াল পিরিয়ড, এই ট্রায়াল পিরিয়ডের সময় দ্য নোটিশ পিরিয়ড ইজ 7 days, আপনাকে 7 দিনের একটা নোটিশ দিবে। যদি আপনি এখানে কাজ করার মতো অযোগ্য হয়ে যান তাহলে 7 দিন আগে আপনাকে বলে দিবে, আবার 7 দিন আগে আপনাকে পার্মানেন্ট করারও নোটিশ দিয়ে দিবে। এখানে এই জন্য 7 days কথা বলছে। ওয়ার্কিং আওয়ার্স, আপনি কত ঘন্টা কাজ করবেন এখানে বলেছে দ্য কন্ট্রাক্টিং পার্টিস এস্টাবলিশড এ ফুল টাইম এমপ্লয়মেন্ট রিলেশনশিপ লাস্টিং 40 hours পার উইক। আপনি 40 ঘন্টা কাজ করবেন সপ্তাহে, আওয়ার্স পার উইক। তো সপ্তাহে ওইখানে সপ্তাহটা কতদিন হয় তা আবার 2 নম্বর পয়েন্টে লিখেছে দ্য রেগুলার উইকলি ওয়ার্কিং আওয়ার্স রেফার টু ইন প্যারাগ্রাফ 1 অফ দিস আর্টিকেল, অর্থাৎ প্যারাগ্রাফ 1-এ কিন্তু বলে দিয়েছে যে আপনি সপ্তাহে কয় ঘন্টা কাজ করবেন, আর ডিভাইডেড ইন্টু 6 ওয়ার্কিং ডেজ। এই 6 ওয়ার্কিং ডেজ অর্থাৎ সপ্তাহে আপনাকে 6 দিন কাজ করতে হবে। এবং এখানে বলছে যে এই 40 যে আপনার পার উইক কাজ করবেন এটাকে 6 দিয়ে ভাগ করতে বলছে। তো 6 দিয়ে ভাগ করলে 7 ঘন্টা সামথিং, এরকম 642, তো 6 6 36, তো 6 6 36, তো 6 ঘন্টা থেকে 6.5 ঘন্টায় ধরেন। তো এরকম 40কে 6 দিয়ে ভাগ করলে যত ঘন্টা হয় এই সময়টুকু আপনাকে কাজ করতে হবে। এটা হচ্ছে আপনার কিন্তু আপনার এই সময়টুকু কিন্তু আপনার বেসিক কাজের সময়। এরপরে হলো আপনার যেটাকে বলে ওটি বা ওভারটাইম। আর এই 40কে 6 ভাগ করলে যে সময়টা পাবেন সেটা হলো আপনার বেসিক কাজের সময়।
এবার 3 নম্বর পয়েন্টে বলেছে দ্য শিডিউল অফ ওয়ার্কিং আওয়ার্স ইজ ডিটারমাইন্ড বাই দ্য এমপ্লয়ার ইন অ্যাকর্ডিংস উইথ দ্য ল। এবং কোন সময়ে কাজ করবেন, কোন শিডিউলে, সকালের শিডিউল, রাতের শিডিউল, নাকি মধ্যরাতের শিডিউল। এই শিডিউল হয়তো 3টা থাকে, যেমন 24 ঘন্টা 3 8 24, আমি যদি 8 ঘন্টা করে ধরি তাহলে 3টা শিডিউল থাকে, 3টা স্লট থাকে কাজের 24 ঘন্টায়। আপনি কোন স্লটে বা কোন শিডিউলে কাজ করবেন তা কিন্তু এখানে ডিটারমাইন কে করে দিবে, এমপ্লয়ার করে দিবে। কীভাবে করবে, তাদের যে চাকরি বিধিমাল আছে সেই অনুযায়ী করবে। স্যালারি অ্যান্ড কম্পেনসেশন, এখানে আপনার বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। এখানে আপনার 3টা পয়েন্ট বলা হয়েছে আর্টিকেল 5-এ, যেমন বলেছে 1 নম্বর, ফর দ্য ওয়ার্ক পারফর্ম আন্ডার আর্টিকেল 1 অফ দিস কন্ট্রাক্ট ফুল টাইম ওয়ার্ক অ্যান্ড উইথ নর্মাল ইফেক্ট দ্য এমপ্লয়ি ইজ entitled to a basic monthly gross salary in the amount of HRK 6.105 in worth 6,000। আচ্ছা, এখানে কিন্তু বলেছে যে আপনি যে 40 ঘন্টা কাজ করবেন, ওভারটাইম না, অনলি যে সপ্তাহে 40 ঘন্টা কাজ করবেন বা ডেইলি 6.5 ঘন্টা কাজ করবেন, সেই জন্য মাসে আপনাকে 6.105 HRK এই টাকাটা দিবে, যেটা আমি হিসাব করে দিচ্ছি বাংলাদেশি টাকায় 1,04,000 থেকে 5,000 টাকা পরে। এটা হচ্ছে আপনার বেসিক স্যালারি। এরপরে আপনার ওভারটাইমের ব্যাপার আছে। তো আমরা দেখি সামনে গেলে এগুলো আমরা দেখতে পারবো। 2 নম্বর, দ্য এমপ্লয়ার ইজ অবলাইজড টু পে দ্য এমপ্লয়ি দ্য স্যালারি নো লেটার দ্যান 15th অফ দ্য মান্থ ফর দ্য প্রিভিয়াস মান্থ। অর্থাৎ আপনি, এটা চলছে ধরেন অক্টোবর মাসে আপনি কাজ করছেন, আপনি অক্টোবর মাসে যে কাজটা করছেন তার বেতন নভেম্বরের সর্বোচ্চ 15 তারিখের মধ্যে তারা পরিশোধ করবে, এর বাইরে কোনোভাবেই পরিশোধ করবে না, এটা তাদের বিধিমালা চাকরি। 3 নম্বর আছে ডিউরিং দ্য টাইম when he she justifiably does not work, the employee is entitled to salary compensation in accordance with the previous of the Labor Act and other regulation which is paid in accordance with। এখানে যেটা বলা হয়েছে যে আপনি যদি চাকরি বিধিমালা অনুযায়ী কাজ না করেন, ঠিকমতো অফিসে না আসেন, অফিসে বিভিন্ন সমস্যা দেখান, তাহলে চাকরি বিধিমালা অনুযায়ী আপনার এগুলো নির্ধারিত হবে এবং বেতন নির্ধারিত হবে, যেটাই যে বলে দিচ্ছে লেবার অ্যাক্ট অনুযায়ী এবং অন্যান্য আদার রেগুলেশন অন্যান্য বিধিমালা অনুযায়ী হবে, যেটা আপনার প্যারাগ্রাফ 2-এ দেওয়া আছে। এবার আছে আর্টিকেল 6। আর্টিকেল 6-এ বলা আছে যে দ্য এমপ্লয়ার হ্যাজ দ্য রাইট টু অ্যান ইনক্রিজ ইন দ্য বেসিক স্যালারি সাপ্লিমেন্ট টু দ্য বেসিক স্যালারি রেফার টু দ্য আর্টিকেল 5 অফ দিস কন্ট্রাক্ট। অর্থাৎ এখানে আসলে মূলত বলা হয়েছে, আমি এত বিস্তারিত না যে আপনারা যাতে সহজে বুঝেন আমি সেই জিনিসটাই বলছি। এখানে আসলে আপনারা যে বেসিক স্যালারি বা বেসিক সময়ের বাইরে যে ওভারটাইম করবেন সেই ওভারটাইমের কথা বলা হয়েছে। যেমন ফর ওভারটাইম ওয়ার্ক 50%, আপনি যদি ওভারটাইম করেন তাহলে কতক্ষণ করছেন সেটার উপর ডিপেন্ড করে আপনাকে মূল যে স্যালারিটা ছিল অর্থাৎ 6.105 এই যে স্যালারিটা ছিল এই স্যালারির 50% তারা দিবে ওভারটাইম হিসাবে। আচ্ছা, এবং ফর নাইট ওয়ার্ক আপনি যদি রাতে কাজ করেন তাহলে দিবে 30%, আর যদি আপনি খুব ডিফিকাল্ট ওয়ার্ক কন্ডিশনে থাকেন তাহলে 30%। ডিফিকাল্ট ওয়ার্ক কন্ডিশন বলতে আমি বোঝাতে চাচ্ছি, যেমন ধরেন যে খুব তুষারপাত হচ্ছে, আপনি তুষারপাতের মধ্যে কাজ করতে গেলেন, তারপর আপনি অনেক লং রোডে গেলেন কিন্তু আপনার কোনো গাড়ি নেই, হেঁটে হেঁটে যেতে হচ্ছে আপনাকে, এটা একটা ডিফিকাল্ট ওয়ার্কিং কন্ডিশন হতে পারে। তো এরকম ওয়ার্কিং কন্ডিশনে কাজ করলে আপনি 30% পাবেন। তাছাড়া যদি আপনি রবিবার দিন অথবা হলিডেজ অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন হলো সানডে, আর হলিডেজ হলো অন্যান্য সরকারি যে ছুটি থাকে, অথবা অন্য কোনো এক্সট্রা দিন যদি যেগুলো আপনার ওয়ার্কিং ডে না, ওয়ার্কিং ডের বাইরে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনি আরও 35% বেশি পাবেন আপনার মূল বেতন থেকে। দেখেন কত সুযোগ সুবিধা দিয়ে রেখেছে তারা। তারপরও মানুষ কেন ক্রোয়েশিয়া থেকে পালিয়ে অন্য দেশে যায় আমি জানি না। তারপর 2 নম্বর বলছে ইন দ্য ইভেন্ট অফ দ্য simultaneous presence of several conditions referred to in paragraph 2 of this article, salary supplements shall be cumulated etc. আচ্ছা, এখানে সোজা কথা বলেছে আপনি যতগুলো কাজ করেছেন এই যে হলিডে তারপর নন ওয়ার্কিং ডেতে, এই সমস্ত কাজগুলো আপনাকে যেটা করবে সেটা হচ্ছে একত্রে আপনার মাসে বেতনের সাথে দিবে, এই কথাটা এখানে বলা হয়েছে। আর্টিকেল 7-এ বলা হয়েছে ইন দ্য কেস অফ ইউজিং ওয়ান্স ওন পার্সোনাল কার টু পারফর্ম ডিউটিস অফ দ্য ডেলিভারি ম্যান ডেলিভারি ওম্যান, দ্য এমপ্লয়ি মে বাই ডিসিশন অফ দ্য এমপ্লয়ার বি পেড এ ফি অফ HRK 2 per kilometer, 2 HRK per kilometer travel during the performance of work referred to যাচ্ছে। এখানে সোজা কথা যেটা বলা হয়েছে, যদি কোনো কাজে প্রতিষ্ঠানের গাড়ি ব্যবহার করতে হয়, মানে কোনো কাজে আপনি যাবেন কিন্তু গাড়ি লাগবে, সেক্ষেত্রে যদি আপনার নিজের গাড়ি ব্যবহার করেন সেক্ষেত্রে প্রতিষ্ঠান আপনাকে প্রতি কিলোমিটারের জন্য 2 HRK দিবে। 2 HRK বলতে হচ্ছে ধরেন বাংলাদেশে 34 টাকা 35 টাকার মতো, এই টাকাটা তারা দিবে আপনাকে। আর যদি এখানে বলছে দ্য এমপ্লয়ি আন্ডারটেক্স টু কিপ অ্যান্ড ইউজ দ্য entrusted vehicles, equipment, inventory, documentation, and in general all the property of the employer consistentiously
and carefully in accordance with the rules of the profession and the instructions of the employer, and the declares that it will not use it for illicit purposes, contract or to legal and other regulation as well as the rules of contract of the employer. এখানে বলেছে যদি আপনি প্রতিষ্ঠানের গাড়ি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে তাদের সমস্ত রুলস রেগুলেশন মেনে তাদের গাড়িগুলো চালাতে হবে, আর যদি সেক্ষেত্রে না করেন তাহলে বা কোনো অসৎ উদ্দেশ্যে আপনি গাড়ি ইউজ করতেছেন, যেটা বলছে ইলিসিট পারপোজেস, অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতেছেন, তাহলে আপনার কন্ট্রাক্ট অনুযায়ী এটা করতে পারবে না, এটা তাদের অনুযায়ী করতে হবে, রুলস রেগুলেশন অনুযায়ী করতে হবে। আর গাড়ি যদি সেক্ষেত্রে কোনো ক্ষতিপূরণ হয় সেক্ষেত্রে ক্ষতিপূরণ দিতে হবে বা অন্য আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তারা, এটা এখানে বলা হয়েছে। এরপর হচ্ছে রেস্ট পিরিয়ডস অ্যান্ড লিভস, এই যে এখন এক্ষেত্রে ছুটি ছাটার ব্যাপারে বলা হয়েছে দ্য এমপ্লয়ি ইজ এন্টাইটেল টু ডেইলি অ্যান্ড উইকলি রেস্ট পিরিয়ড ইন অ্যাকর্ডিংস উইথ দ্য ল, আপনার তাদের চাকরির বিধিবিধান অনুযায়ী সাপ্তাহিক ছুটি পাবেন। দ্য এমপ্লয়ি উইল ইউজ দ্য উইকলি রেস্ট পিরিয়ড ইন এগ্রিমেন্ট উইথ দ্য এমপ্লয়ার বেসড অন দ্য এমপ্লয়ার শিডিউল, আপনার শিডিউল অনুযায়ী আসলে আপনাকে হলিডে দেওয়া ছুটি দিবে, সাপ্তাহিক ছুটি দিবে। দেখা গেছে কেউ পাচ্ছে শনিবার, কেউ রবিবার, মানে এক্ষেত্রে আপনার শিডিউলটা কোন দিন পড়ছে, কতদিন কাজ করছেন এই অনুযায়ী হবে, এটা এখানে বলা হয়েছে। আর্টিকেল 9 বলা হয়েছে দ্য এমপ্লয়ি ইজ এন্টাইটেল টু অ্যানুয়াল লিভ আন্ডার দ্য ওয়ার্ক রেগুলেশন, ওয়ার্ক রেগুলেশন বলতে চাকরি বিধিমালা অনুযায়ী আপনার বাৎসরিক ছুটিটা হবে। অ্যানুয়াল লিভ ইজ ইউজড বাই দ্য এমপ্লয়ি ইন এগ্রিমেন্ট উইথ দ্য এমপ্লয়ার ইন অ্যাকর্ডিংস উইথ দ্য ল, ওই যে একই কথা এখানে বলা হয়েছে যে অ্যানুয়াল লিভটা সে ব্যবহার করতে হবে তার এগ্রিমেন্টে যেভাবে লেখা থাকবে সেই অনুযায়ী। আর্টিকেল 10 বলা হয়েছে দ্য এমপ্লয়ি ইজ এন্টাইটেল টু পেইড লিভ ফর টোটাল 7 ওয়ার্কিং ডেজ পার ইয়ার, আপনি বছরে 60টা ছুটি পাবেন, ওয়ার্কিং ডেজ ছুটি পাবেন 60টা। আচ্ছা, টার্মিনেশন অফ দ্য কন্ট্রাক্ট, কী কারণে আপনি আপনার চাকরি চলে যেতে পারে এখানে লেখা আছে। আর্টিকেল 11 দ্য এমপ্লয়ার, আমরা কিন্তু মাত্র আসছি 4 পেজে, ভিউয়ার্স আপনারা খেয়াল করেন কত কথা লেখা আছে। তো দ্য এমপ্লয়ার অ্যান্ড দ্য এমপ্লয়ি মে রেগুলারলি অ্যান্ড এক্সেপশনালি টার্মিনেট দিস কন্ট্রাক্ট আন্ডার দ্য কন্ডিশন অ্যান্ড ইন দ্য ম্যানার প্রেসক্রাইবড বাই ল, অর্থাৎ তাদের চাকরি বিধিমালায় যেভাবে ম্যানারের কথা লেখা আছে, আচার আচরণ কথা লেখা আছে সেইভাবে আপনাকে চলতে হবে, আদারওয়াইজ আপনি এখান থেকে চাকরি থেকে বিচ্যুত হতে পারেন। তারপর এখানে লেখা আছে ইন দ্য ইভেন্ট অফ রেগুলেশন টার্মিনেশন অফ দিস কন্ট্রাক্ট দ্য নোটিশ পিরিয়ডস প্রেসক্রাইবড বাই দ্য লেবার অ্যাক্ট শ্যাল অ্যাপ্লাই, তো আপনাকে নোটিশ পিরিয়ড দিবে কয়দিন আপনার চাকরি ছাড়ার জন্য, ওইটা আপনার চাকরি বিধিমালায় লেখা থাকবে, সেই অনুযায়ী আপনাকে টার্মিনেট করা হবে। আচ্ছা, তারপর 3 নম্বর বলা হয়েছে যে in particular the employer may exceptionally terminate the contract without a notice period and the right to severance pay, and if the employee, এখানে বলা হয়েছে যে এমপ্লয়ার আপনাকে কোনো প্রকার আগা নোটিশ ছাড়াও আপনাকে টার্মিনেট করতে পারে, অর্থাৎ চাকরি বিচ্যুত করতে পারে। ইভেন আপনাকে যে সার্ভেন্স পে কথা বলা হচ্ছে, অর্থাৎ কাউকে চাকরি বিচ্যুত করলে তাকে একটা টাকা দিয়ে দেয়, এটা নিয়ম যে সে এতদিন কাজ করছে, ঠিক আছে তাকে একটা ক্ষতিপূরণ দিয়ে দিই, সেটাও তারা নাও দিতে পারে, এ কথা এখানে বলা আছে। এরপরও যদি কারো বুঝতে সমস্যা হয় কাইন্ডলি আমাকে মেসেজ করে বা ফোন করে জানাবেন, আমি স্ক্রিনে আমার ফোন নাম্বার দিয়ে রাখবো, আমার কাছে ফোন করে জানাবেন, ইনশাল্লাহ আমি আবারও প্রয়োজনে আপনাদেরকে বুঝিয়ে দিব যেখানে যেখানে বুঝিনি। তো এই ছিল আজকে আমাদের ওয়ার্ক পারমিট বিশ্লেষণ সম্পর্কে কথাবার্তা। সুতরাং যারা আপনারা ক্রোয়েশিয়া যেতে আগ্রহী অথবা ইউরোপের সেনজেন কান্ট্রিতে আগ্রহী, তারা কাল বিলম্ব না করে অতি দ্রুত আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের সাথে যোগাযোগ করুন এবং তার মাধ্যমে আপনাদের ফাইলটি প্রসেসিং করুন। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, এই ভিডিওতে তারা একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দেবেন। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।